যে আপনারা যারা যারা কলকাতার ব্রিগেড সমাবেশে আসার জন্য গাড়ি ভাড়া করেছিলেন, আপনারা গাড়িগুলো শুধুমাত্র ওই দিন আসতে হবে না, তাদের যে টাকা দেওয়া আছে সেটা আপনারা ফেরত নেবেন না, ব্রিগেড সমাবেশেই আসবেন। দ্রুত পরবর্তী দিন ধার্য হবে এবং সেই দিনে আপনারা কলকাতায় ওই গাড়িতে করেই আসবেন। জনগণকে নিয়ে এভাবে খেলা করবেন না, ঠিক আছে? সাফ সাফ কথা বলছি আমি কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া। এই গাড়ি ভাড়াটা কে দেবে? আপনি? তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিওটাই বানাচ্ছি ওয়াকআপ নিয়ে যে প্রতিবাদ আমরা করতে চাইছি, আর ব্রিগেডে যে সমাবেশ ডাকা হয়েছিল 26শে এপ্রিল সেটা তো ক্যান্সেল হয়ে গেছে। তোমরা সবাই কম বেশি জানো কামরুজ্জামান সাহেব ব্রিগেডের যে ডাকটা দিয়েছিল, ইনি কিন্তু বেশি সোশ্যাল মিডিয়ায় মানে লাইভে এসে ইনি কিন্তু বেশি বার্তাটা দিয়েছিল। এই যে 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশ হচ্ছিল এইটা ক্যান্সেল হয়েছে কিন্তু কারণ আমাদের অ্যাডভান্স কোনো প্রস্তুতি ছিল না। ব্রিগেড সমাবেশ করতে গেলে, ব্রিগেডে কোনো প্রতিবাদের ডাক দিতে গেলে সবার প্রথম আগে আমাদের রায় নিতে হয়, তারপরে পাবলিককে জানাতে হয়। কিন্তু উনি রায় না নিয়েই লাইভের মাধ্যমে এসে পাবলিককে জানিয়ে দিয়েছে যে 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ হচ্ছে। তো সে যাই হোক, প্রথমবার এটা হয়েছে, কোনো অসুবিধে নেই। কিন্তু উনি ব্রিগেডের পারমিশন না নিয়ে ফুরফুরা দরবার শরীফে গিয়ে আবার লাইভের মাধ্যমে এসে উনি আবার বলছেন যে ব্রিগেড সমাবেশ হবে অমুক তারিখে। এইগুলো কেন করছেন উনি? আরে আগে তো রায়টা নিতে হবে, তারপরে তো পাবলিককে জানাতে হবে নাকি? পাবলিক যে এত গাড়ি ভাড়া করছে ওই ভাড়াগুলো কে দেবে? তো গাইস এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস সবার প্রথম আমি এইটা নিয়েই কথা বলবো, এই যে কামরুজ্জামান সাহেব ইনি যে কাজগুলো করছেন এগুলো কিন্তু উচিত নয়, এগুলো কিন্তু ঠিক নয়। মানে উনি মানুষদেরকে নিয়ে যেন খেলা করছেন, এমন একটা অভিনয় করছে উনি যেন উনি একটা বিরাট কিছু। গাইস সবার প্রথম আমি একটা কথা বলে দিই, ব্রিগেড সমাবেশ হোক আর যে সমাবেশই হোক, কোনো একজনের ডাকে আমরা যাচ্ছি না, যাব না। যখন সমস্ত আলেমরা মিলে যে ডাকটা দেবে সেই ডাকে আমরা যাব। কামরুজ্জামান সাহেব একা ডাকলে কিন্তু আমরা যাব না। আর উনি কিন্তু একাই সোশ্যাল মিডিয়ায় এসে বেশি লাফালাফি করছে। প্রথমে যে ব্রিগেডের সমাবেশের ডাকটা দেওয়া হয়েছিল 26শে এপ্রিল, লাখ লাখ লোক কিন্তু যাবার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং তারা গাড়ি ভাড়া করেছিল, বাস ভাড়া করেছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখছি সেই গাড়ি ভাড়াগুলো কি তাদের ফেরত দেওয়া হবে? কখনই দেওয়া হবে না, কারণ গাড়ির ড্রাইভাররা এটাই বলবে যে তোমরা যেতে পারোনি সেটা তোমাদের দোষ, এটা তো আমাদের দোষ নয়, আমরা কেন টাকা দেবো? ব্রিগেড চলো আমরা নিয়ে যাচ্ছি। ওই গাড়ির ড্রাইভাররা কিন্তু এটাই বলবে। একবার ক্যান্সেল হয়ে গেছে যে ভুলটার জন্য, সেই ভুল কিন্তু কামরুজ্জামান সাহেব আবার করছে। কি? ব্রিগেড সমাবেশের কোনো রায় না নিয়ে উনি আবার লাইভের মাধ্যমে এসে আবার বলছে যে ব্রিগেড সমাবেশ হবে। আরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনি তো ডাইরেক্ট বলছে যে ওয়াকআপ নিয়ে আমি আর কথা বলতে চাই না, এটা নিয়ে হুড়হুড়ি করবেন না, হুড়হুড়ি করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। গুলি করবেন না, যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। তাহলে এখানে তো এটাই বোঝা যাচ্ছে যে ইনি ব্রিগেড করতে কখনোই দেবে না। আর ব্রিগেড কিন্তু মিলিটারিদের হাতের মুঠোয়, আর মিলিটারিরা কিন্তু অমিত শাহর হাতের মুঠোয়, মানে বিজেপির কোনো একটা নেতার হাতের মুঠোয়। তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনি যদি বিজেপির ওই নেতার কাছে ফোন করে বলে দেয় যে ব্রিগেডটা হতে দিও না, তাহলে কি হবে? যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এই প্রতিবাদ উনি করতে দিচ্ছেন না, উনি সাফ সাফ বারণ করছে যে এইটা নিয়ে হুড়হুড়ি করবেন না। তাহলে কামরুজ্জামান সাহেব আপনি কাউকে না জানিয়ে, কোনো প্রস্তুতি না নিয়ে আপনি কিভাবে লাইভের মাধ্যমে এসে বলে দিচ্ছেন যে অমুক তারিখে ব্রিগেড সমাবেশ হবে? এটা তো বোকামু হচ্ছে, এগুলো তো মানে পাগলামু হচ্ছে। আমাদের মতন একটা সাধারণ মানুষ হয়ে যদি এই কথাটা বুঝতে পারি আমরা, তাহলে আপনি এত জ্ঞানীগুণী মানুষ, আপনি এটা বুঝতে পারছেন না, নাকি আপনি জনগণকে নিয়ে খেলা করছেন? কোনটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন এটাই বুঝতে পারছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও দেখে এটাই আমি বুঝতে পারছি যে শুধু ব্রিগেড নয়, কোনো সমাবেশই আর হবে না। ওয়াকআপ নিয়ে কোনো সমাবেশ আর হতে দেবে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, কারণ ইনি সাফ সাফ বলেই দিয়েছে যে আমার তো বড় শত্রু কেউ হবে না যদি এইটা নিয়ে হুড়হুড়ি করে। যদি হুড়হুড়ি করতে হয় দিল্লিতে চলে যাও, কারণ ওনার বক্তব্য হচ্ছে এটা যে আমার রাজ্যে আমি ওয়াকআপ আইন জারি হতে দেব না। আমি একটা ছোট মানুষ হয়ে একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা সবার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইনি যে কথাটা বলছেন কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে হ্যাঁ ঠিক, উনি বলছেন আমি যতদিন এই রাজ্যে আছি ততদিন ওয়াকআপ আইন আমাদের রাজ্যে জারি হতে দেব না। তাহলে আমার প্রশ্ন এখানে এটা, আপনি যতদিন ক্ষমতায় আছেন
ততদিন এই ওয়াকফ আইনটা এখানে আসবে না, ঠিক আছে? কিন্তু আপনি যখন ক্ষমতা থেকে চলে যাবেন তখন আমাদের উপায় কি হবে? যেহেতু এটা আইন হয়ে গেছে, তাহলে আপনি যখন ক্ষমতা থেকে সরে যাবেন তখন আমাদের উপায় কি হবে? তখন তো আমাদের বাংলাও এই আইনটা জারি হয়ে যাবে। ওই জন্য তো প্রতিবাদ করা দরকার, ওই জন্য তো এই সমাবেশ করা দরকার। তাই আমি একটা ছোট মানুষ হয়ে এই কথাটাই বলতে পারি যে আমাদের সকলকে এক হওয়া দরকার। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, দলিত, আদিবাসী সমস্ত ধর্মের মানুষদেরকে আমাদেরকে এক হয়ে এই প্রতিবাদ করা দরকার। যাদের জ্ঞান আছে তারা আমার কথাগুলো বুঝবে, আর যাদের জ্ঞান নেই কিন্তু তারা কখনোই বুঝবে না। তারা মনে করবে যে আমি কারোর পক্ষে কথা বলছি অথবা কারোর বিরুদ্ধে কথা বলছি। যাদের জ্ঞান নেই তারা কিন্তু এইগুলোই ভাববে। তো গাইজ, আমি শেষ কথা বলছি, কামারুজ্জামান সাহেবকে একটাই কথা বলতে চাই, আপনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন সদস্য, তাহলে আপনি এই কাজগুলো কিভাবে করছেন? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যত আলেম আছে, যত সদস্য আছে, সমস্ত সদস্যকে, সমস্ত আলেমদেরকে এক জায়গায় করে বসে আলোচনা করে ব্রিগেডের রায় নিয়ে তবে লাইভের মাধ্যমে এসে আপনি জানান। সমস্ত আলেমরা এক হবে, কারণ সমস্ত আলেমরা এক হয়ে আছে, সেটা তো আপনি ভালো করেই জানেন। তাহলে আপনি কোনো আলেমের সঙ্গে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কোনো সদস্যের সঙ্গে আলোচনা না করেই আপনি একা একাই লাইভের মাধ্যমে এসে বলে দিচ্ছেন ব্রিগেড সমাবেশ হবে। কি এটা? আমরা যে কনফার্ম হয়ে নিচ্ছি, আমরা তো আপনার কথা বিশ্বাস করছি। এখন বিশ্বাস করে আমরা গাড়ি ভাড়া করছি, আর যেদিন যাওয়ার দিন আসছে, ডেট আসছে যেদিন, সেদিন আমরা যেতে পারছি না। এই গাড়ি ভাড়াটা কে দেবে? আপনি। যদি আপনি দিতে পারেন তাহলে লাইভের মাধ্যমে এইসব কথাবার্তাগুলো বলেন, কোনো অসুবিধা নেই। জনগণকে নিয়ে এভাবে খেলা করবেন না, ঠিক আছে? সাফ সাফ কথা বলছি আমি কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া। যেটা সত্য সেটাই আমি ভিডিওতে বলি, মিথ্যা আমি বলি না। সত্য কথাটা বলবো, কার গায়ে লাগছে কার মাথায় লাগছে আমার দেখার দরকার নেই, ঠিক আছে? সত্যটা বলতে চাই আমি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনি যে কথাবার্তাগুলো বলেছেন, আমি আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে। তোমরা যদি না দেখে থাকো ওই ভিডিওটা, তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে আসো। ওপরে দেখবে ভিডিওটা শো করবে, এখান থেকে ক্লিক করে তোমরা ওই ভিডিওটা দেখে আসো। আর গাইজ, আজকের ভিডিওটা আমি যে উদ্দেশ্যে বানিয়েছি, তোমরা যদি বুঝে থাকো, তোমাদের মতামতটা কি, আমি যে কথাবার্তাগুলো বলেছি কি ঠিক নাকি ভুল, তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাও। জানি না আমাদের আল্লাহ কোন পাপের শাস্তি দিচ্ছে, কারণ এটা তোমরা ফলো করে দেখো, আমাদের মুসলিমদের উপরে এত জুলুম, এত অত্যাচার আসছে, সেটা ভাষায় বলার মতো নয়। তাই আমি এই কথাটা বললাম যে জানি না আল্লাহ কোন পাপের শাস্তি আমাদেরকে দিচ্ছে, কত রকম ভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। একটু তোমাদেরকে বলছি, প্রথমে এনআরসি করে সমস্ত ভারতের মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত চালিয়েছিল, সেটা গেল। তারপরে আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া হচ্ছে, আবার ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে। মানে একটার পর একটা হতেই আছে, কিছু না কিছু হতেই আছে। তারপরেও আমরা মুসলিম বলে নিজেকে দাবি করি, অথচ মসজিদ মুখ আমরা হতে পারছি না কেউ। আল্লাহ এত কিছু পরীক্ষা নিচ্ছে, এত রকম ভাবে আমাদেরকে সাজা দিচ্ছে, তারপরেও কিন্তু আমরা কেউ বুঝতে চাইছি না। বুঝতে কিন্তু পারছি, চাইছি না বুঝতে। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটা কিন্তু মাথায় রেখে কাজ করবে। আমাদের সমস্ত মুসলিমদেরকে, যারা আমরা মুসলিম নামে পরিচিত, যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, তাদেরকে কিন্তু মসজিদ মুখ হওয়া দরকার। যদি মসজিদ মুখ আমরা না হতে পারি, তাহলে কিন্তু আমাদের ওপরে এই জুলুম আর এই অত্যাচার চলতেই থাকবে, কিচ্ছু করার নেই। তো গাইস, যাই হোক, আজকে ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর গাইস, আমি এই কথাটাই বলতে চাই, ব্রিগেড সমাবেশ না, কোনো সমাবেশই কিন্তু হবে না, এটা আমার মনে হয়। তো ফালতু এটা নিয়ে মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। মাতামাতি করলে আমাদের অ্যারেস্ট হতে হবে, এছাড়া আর কিছুই নয়। আমি যেটা বুঝেছি, এটা আমার মনের কথা আমি বলছি। তোমাদের মতামত কিন্তু অন্য হতে পারে, যার কারণে আমি বলছি তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবে। আমার মতামত যেটা, সেটা আমি বলছি। ব্রিগেড সমাবেশ ফালতু হবে না, এইটা নিয়ে কেউ তোমরা মাতামাতি করো না। আর কামারুজ্জামান সাহেবকে আমি বলতে চাই, একটা তুচ্ছ ছোট মানুষ হয়ে আমি বলতে চাই, এইগুলো আপনি করবেন না। যদি ব্রিগেড সমাবেশ করতে চান, আগে আপনি রায়টা নিন। যদি রায় দেয়, তাহলে আপনি লাইভের মাধ্যমে এসে জানান, আমিও যাবো সেখানে ইনশাল্লাহ। বাংলার সমস্ত মানুষরা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে তো রায়টা নিতে হবে। কেন বুঝতে চাইছেন না হুজুর আপনি? আগে তো রায়টা নেন, তারপরে ব্রিগেড ডাকেন, অবশ্যই আমরা যাব। আমাকে কিন্তু কেউ ভুল বুঝবে না। আমি কিন্তু ওয়াকফ আইনের বিরুদ্ধে যে সমাবেশটা ডাকা হবে, ব্রিগেড হোক আর যে সমাবেশই হোক, আমি কিন্তু এটার বিরুদ্ধে নয়। আমার কিন্তু প্রচুর ভিডিও করা আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু এটার পক্ষে, আমার কথা যেন ভুল বুঝো না কেউ। জাস্ট আমি এটাই বলতে চাইছি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো আমাদের পক্ষে নেই, আর পুলিশ কিন্তু সবই তানার। তিনি যেটা বলবেন, আমাদের রাজ্যের পুলিশ কিন্তু সেটাই করবে। ওই কারণেই আমি এই কথাগুলো বলেছি যে এগুলো হবে না। ফালতু আমরা হুড়োহুড়ি করে কোনো লাভ নেই, কারণ ব্রিগেডের রায় আমরা কোনোদিনই পাবো না, এটা আমার মনে হয়।
অথচ ব্রিগেডের মাঠ কিন্তু আমাদের অকাপ সম্পত্তি, কিন্তু তারপরেও আমরা এটার রায় পাচ্ছি না। এটাই আফসোস, এটাই দুঃখ। তো গাইস, আজকে ভিডিওটা আমার কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর যে ভুলটা আমি বলেছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে যে ভাই তোমার এই কথাটাই এই ভুলটা হয়েছে, তাহলে অবশ্যই আমি শুধরে যাব। তো চলো গাইস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য বাই, টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।